কেজি ট্রি প্রোডাক্ট থেকে কি পরিমাণে তার প্রাইস কি হতে পারে, দেন পার হেক্টরে কত কেজি ট্রি প্রোডাক্ট আসতে পারে, এমন একটা বিষয়। দেন এই বিষয়টাকে এই দুইটা সিম্পল বিষয়, ট্রিজ অ্যান্ড ক্রপ রিলেটেড। তার এখানে দেখেন ইএল, এটাও ওটার মতোই, যে পার ইউনিট ল্যান্ড এরিয়াতে যেটুকু কোয়ালিটি চেঞ্জ হবে তার প্রাইস ইকুইভ্যালেন্ট। টাকা পার এক্স বলা হচ্ছে, এক হচ্ছে এখানে পার ইউনিট এরিয়া। এই ইউনিটটা ল্যান্ড এরিয়া, ল্যান্ড এরিয়া এটা ফিক্সড কোনো এরিয়া না, এটা ছোট বড় বিভিন্ন রকম হইতে পারে। এটা হইতে পারে 5 হেক্টর, 5 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার, 10 মিটার স্কোয়ার, 100 মিটার স্কোয়ার, এরকম বিভিন্ন হইতে পারে। তো এখন এই এক্স এর পরিমাণ যতটুকু হবে, আর এই ডেল এক্স হচ্ছে নাম্বার অফ এক্স পার হেক্টর, নাম্বার অফ এক্স পার হেক্টর। তাহলে এখানে যদি এটার পরিমাণ যদি সাপোজ 100 মিটার স্কোয়ার হয় এই এক্স এর পরিমাণ, তাহলে এখানে পার হেক্টরে এক্স হবে, পার হেক্টর 1 হেক্টর ইকুয়াল টু 10,000 মিটার স্কোয়ার। এক সমান যদি 100 মিটার স্কোয়ার হয়, তাহলে ডেল এল হবে এখানে নাম্বার অফ ডেল এল ইকুয়াল টু 100, কারণ পার হেক্টর 10,000 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 100 হবে। দ্য নাম্বার অফ ইউনিট, যার ইউনিটের এরিয়া হবে 100 মিটার স্কোয়ার, নাম্বার অফ ডেল এল হবে বা নাম্বার অফ এক্স হবে এখানে 100, কারণ 1 হেক্টর ইকুয়াল টু 10,000 মিটার স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাকে ইউটিলাইজ করে আমরা হাউ উই ক্যান মেজার দ্য টোটাল ইল ফ্রম এনি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, এই বিষয়টাকে এক্সারসাইজ করলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে আমরা এই পারপাসে একটা উদাহরণ এক্সাম্পল দেখি। An agroforestry system with maize and leucaena produced 3.2 ton per hectare maize, 4 ton per hectare leucaena fodder. Leucaena হচ্ছে ইপিলিপিল গাছের জেনাসটার নাম লিউসেনা। And then reduce fertilizer use 10 টাকা per 100 meter square, 100 meter square soil. If the price of 1 kg maize equal to 10 taka and 1 kg leucaena fodder equal to 1.5 taka, calculate the total yield from 2 hectare of land of this system. এখন এই প্রবলেমটাকে আমরা সলভ করার একটা ইনিশিয়েটিভ নিব ইউজিং দ্য অ্যাবাভ আর্লিয়ার ডিসকাসড ইকুয়েশন। তাহলে আমরা ইকুয়েশনটা ইউজ করার আগে আমরা এটা সলিউশনটা একটু দেখি। এখানে সাপোজ দেখেন ইসি মানে ক্রপের প্রাইস দেয়া ছিল 10 টাকা পার কেজি, 1 কেজি মেজ সমান সমান 10 টাকা পার কেজি। ওয়াইসি ছিল মেজের ইল্ড 3.2 টন পার হেক্টর, 3.2 টন পার হেক্টর। আমরা জানি যে 1 হেক্টর ইকুইভ্যালেন্ট টু 1000 কেজি। তাহলে এজ এ রেজাল্ট 3.2 টন ইকুয়াল টু 3200 কেজি পার হেক্টর। তাহলে এই বিষয়টা গাছের বিষয়টা আমরা দেখি। ইটি ছিল পার কেজি, কি প্রোডাক্টের দাম ছিল 1.5 টাকা, 1.5 টাকা পার কেজি। তাহলে ওয়াইটি ছিল 4 টন পার হেক্টর। তাহলে এই বিষয়টা 4 টন মানে 4000 কেজি পার হেক্টর। তাহলে ইএল সমান সমান ছিল এখানে পার 100 মিটার স্কোয়ার সোয়েলে ইএল এর মান দেওয়া ছিল 10 টাকা, 10 টাকা পার 100 মিটার স্কোয়ার সোয়েল। যদি এই ইউনিট এখানে আমরা ওই এক্স ধরছিলাম এটা, তাহলে 100 মিটার স্কোয়ার হইলে পরে ডেল এল এর সমান হবে 1 হেক্টর ডিভাইডেড বাই 100 মিটার স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে এখন এই সবগুলো মান যদি আমরা ইকুয়েশনের মধ্যে ইনক্লুড করি, তাহলে এখানে একটা রেজাল্ট আসার স্কোপ রয়ে গেছে। ইসি ইকুয়াল টু আমরা 10, দেন ওয়াইসি 3200, সিমিলারলি প্লাস হয়ে যাবে, তারপরে ইটি ওয়াইটি, ওয়াইটি, তারপরে এটা হচ্ছে ইএল ডেল এল। তাহলে সবগুলার এখন যদি ইকুয়ালাইজ করি আমরা, সিম্পলিফাই করলে পরে দেখা যাবে এটার মান হচ্ছে 39,000 টাকা পার হেক্টর। তাহলে এখানে একটু ক্যালকুলেশনে বলা ছিল যে 2 হেক্টর, এই সিস্টেমের 2 হেক্টরের ইল্ড কি হইতে পারে, এটা সিম্পল, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে পরে ওইটার মান এসে যায় অ্যামাউন্ট 78,000 পার টোটাল ল্যান্ড থেকে এইটুকু ইল্ড আসতে পারে, টোটাল ইল্ড টাকা পার হেক্টরে আসবে। আর আমাদের ল্যান্ড ছিল 2 হেক্টর, এই বিষয়টা তো এইটুকু আমরা সিম্পলি আমরা এই ইকুয়েশনটা, যে আগের যে ইকুয়েশন ছিল এই ইকুয়েশনটার একটা এক্সারসাইজ, এরকম আমরা হিউজ নাম্বার অফ অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম আপনাদের সামনে যদি কখনো এক্সপ্লেন করা হয়, ওখান থেকে টোটাল ইল্ড মেজার করা, বিশেষ করে এগ্রি সিলভিকালচারাল অথবা সিলভি এগ্রিকালচারাল কোনো অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম এক্সপ্লেন করা থাকলে, including the different price value, land quality change,
আমরা এই প্রবলেম গুলাকে এইভাবে সলভ করার একটা সুযোগ থাকতেছে। তাহলে টোটাল এল বিষয়টা এটা কিন্তু গত ক্লাসে আমি বলছি, সেই জন্য এটাকে আর আমি আর এখানে সুযোগ দিচ্ছি না। পরের প্রবলেমটা আমরা চলে যাব। স্যার ডেল এলটা বুঝিনি আর কি, আরেকবার বলতেন। একজন কথা বলেন। হ্যাঁ, ডেল এল বিষয়টা গত ক্লাসেও বলছি, আজকের ক্লাসও শুরুর দিকে বলছি। ডেল এল হচ্ছে নাম্বার অফ ইউনিট অফ ল্যান্ড। ডেল এল স্যার নাম্বার অফ, এখানে মানের যেটা হলো সেটা বুঝলাম না, মানে 100 এটা মানে কিভাবে হলো ওটা আপনি বুঝিনি স্যার। 1 হেক্টর সমান সমান কত মিটার স্কয়ার এটা জানেন? স্যার 1 হেক্টর 10,000। 10,000 মিটার স্কয়ার। তো এখন আমরা যখন ইএল বাইর করলাম, ইএলটা ছিল যে প্রাইস কোয়ালিটি বা ল্যান্ড কোয়ালিটি চেঞ্জ পার ইউনিট ল্যান্ড এরিয়া। ওই ইউনিটের এরিয়া ছিল, 1 ইউনিট অফ ল্যান্ডের এরিয়া ছিল 100 মিটার স্কয়ার, তাই না? 1 ইউনিটের এরিয়া ছিল 100 মিটার স্যার স্কয়ার। বুঝছি বুঝছি, স্যার বুঝছি। তাহলে বুঝছেন? তাহলে তারপরে আমি আবার বলি, হয়তো না বুঝতে পারি। তাহলে 100 মিটার স্কয়ারে 10 টাকা, 10,000 মিটার স্কয়ারে কত টাকা, এটা বাইর করার আমাদের ইন্টেনশন। এই জন্য আমরা ডেল কে আমরা ওই যে এক্স দ্বারা ভাগ করি। এক্স এর পরিমাণ এখানে 100 মিটার স্কয়ার, তাহলে 1 হেক্টর ডিভাইডেড বাই 100 মিটার স্কয়ার ইকুয়াল টু 100 হবে, কেননা 1 হেক্টর ইকুইভ্যালেন্ট টু 10,000 মিটার স্কয়ার এরিয়া। ওকে, জি স্যার। ওকে স্যার। কে বলছেন আপনি? স্যার সুমাইয়া শাহরিন। সুমাইয়া শাহরিন, কোন সেকশন? সেকশন সি। সি। এখন স্যার আমরা এই সিস্টেমটা ছিল, আপনারা সবাই শোনেন, আপনারা সাউন্ড অফ করেন, সবার উদ্দেশ্যে বলতেছি যে একটা এগ্রি সিলভিকালচার অথবা সিলভি এগ্রিকালচারাল সিস্টেম থেকে আমরা কিভাবে টোটাল ইল্ড অথবা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ইল্ড মেজার করতে পারি তার ওয়েটা জানবো। তার এই রিলেটেড ইকুয়েশন গুলোকে ইউটিলাইজ করে আমরা কিছু এক্সারসাইজ, কিছু প্রবলেম সলভ করার একটা ইন্টেনশন থাকবে। তাইলে আমরা টোটাল ইল্ড মেজার করার একটা ওয়ে জানলাম। এখন সেপারেটলি কম্পোনেন্ট ইল মেজার করার জন্য এখানে টিসিআই বলা ছিল, অথবা এগ্রি সিলভিকালচার অথবা সিলভি এগ্রিকালচারাল সিস্টেমে ক্রপস এন্ড ট্রিজ ইনভলভ থাকবে। হাউ উই ক্যান মেজার দ্য সেপারেটলি ক্রপ ইল্ড ফ্রম দিস সিস্টেম, এখানে বলা আছে ওয়াইসি। ওয়াইসি ক্রপ ইল্ড, ক্রপ ইল্ড কেজি পার হেক্টরে এস্টিমেট করা হবে, এটা এমনটা বলা আছে, ইকুয়াল টু 1 - FT একটা ফ্যাক্টর, 1 - FT একটা ফ্যাক্টর, ওইটাকে মাল্টিপ্লাই করা হবে আর একটা বড় ফ্যাক্টর দ্বারা, যেখানে বলা আছে Y0C প্লাস FTF মাইনাস FTCTC। তাহলে এখানে এই ফ্যাক্টর গুলার আমরা একটু ক্লিয়ারিফিকেশন, প্রত্যেকটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা এটা একটু জেনে নিই। তাহলে ওয়াইসি তো ক্রফিল কেজি পার হেক্টরে আসবে। এফটি হচ্ছে রিলেটিভ ট্রি এরিয়া। এফটি রিলেটিভ ট্রি এরিয়া। রিলেটিভ এরিয়া এই জন্য বলা হচ্ছে যে সাপোজ একটা সিস্টেমের মধ্যে ট্রি এন্ড ক্রপ ইনভলভ আছে, তাহলে টোটাল এরিয়াটা হবে এফটি প্লাস এফসি। এফসি হবে রিলেটিভ এরিয়া ফর ক্রপস, এফটি হবে রিলেটিভ এরিয়া ফর ট্রি। তাহলে এফসি প্লাস এফটি ইকুয়াল টু 1। এফসি প্লাস এফটি ইকুয়াল টু 1, টোটাল ল্যান্ডটাকে আমরা ধরে নিলাম। তাহলে এখন সাপোজ যদি এফটির মান হয় 0.1, এফসির মান হবে 1 - এমন একটা বিষয় হবে। তাহলে রিলেটিভ ট্রি এরিয়া, ওই সিস্টেমের মধ্যে ট্রি কতটুকু এরিয়া রিলেটিভলি অকুপাই করা আছে, যদি টোটাল বিষয়টাকে আমরা সিঙ্গেল ইউনিট ধরি, একটা ইউনিট ধরি। তারপরে Y0C, এটা জিরো, ওটা ও বলা যাচ্ছে না, এটাকে জিরো বলতেছে এখানে। ক্রপ ইল্ড ইন দ্য অ্যাবসেন্স অফ ট্রিজ, জিরো মানে এখানে ট্রি নাই। তাহলে ক্রপকে যদি মনোক্রপিং করা হয় ওই একই পরিমাণ জমিতে পার হেক্টরে, ওখানে যদি গাছ না থাকে, সোল ক্রপিং বা মনোক্রপিং করা হয়, ওখানে ক্রপের ইল্ড কতটুকু হবে এমন বিষয়টা বলা আছে। তারপরে ক্যাপিটাল অ্যাপ যেটা ছিল, এটা ছিল পজিটিভ ইফেক্ট অফ ট্রিজ অন ক্রপ ইল্ড, এটাও কেজি পার হেক্টরে। যে গাছ থেকে যেটুকু বেনিফিট সয়েলের মধ্যে আসবে, ওইটাকে যদি ইকুয়ালাইজ করে আমরা কেজিতে কনভার্ট করে পার হেক্টরে কনভার্ট করা যায়, ওইটা ওখানে ইউটিলাইজ করা যাবে যে প্রবলেমটা সলভ করার জন্য, অথবা ইল মেজারমেন্ট করার জন্য। পজিটিভ ইফেক্ট সাপোজ গাছ থেকে অর্গানিক ম্যাটার সাপ্লাই বা আরো অন্যান্য বিষয়গুলো যেগুলো আসবে, টোটাল বিষয়টাকে যদি টাকায় কনভার্ট করা যায় বা কেজিতে কনভার্ট করা যায়, এই বিষয়টা হচ্ছে এফ। আর সি হচ্ছে কম্পিটিশন। ক্যাপিটাল সি যেটা, এটা সি, কম্পিটিশন বিটুইন ট্রি এন্ড ক্রপ। তাহলে এখানে বলা হচ্ছে ক্রপ ইল্ড ডিক্রিজ, crop will decrease due to competition by the tree, গাছের সাথে কম্পিট করে গাছ থাকাতে
এখানে কতটুকু ক্রপ ইল্ড রিডিউস হয়েছে এই বিষয়টা মেজার করার একটা ওয়ে এখানে বলা আছে। তাহলে এটা ইউটিলাইজ করে সিম্পলি একটা ইকুয়েশন, এই বিষয়ে এই ইকুয়েশন গুলো বিভিন্ন ভাবে ইকুয়ালাইজ করার একটা সুযোগ থাকে। আপাতত আমরা দেখি একটা প্রবলেম দেয়া আছে এখানে। সো ভাইয়া আপনি যে পড়তেছিলেন আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। করেন দেখি প্রবলেমটা। An agri-silvicultural systems with rice and Clearicidia yield a positive effect that reduce fertilizer use 10 taka per 100 meter square when two components are grown separately as sole crops produced 3 ton per hectare rice and 9 ton per hectare Glycidia fodder. The relative tree area is 0.05 hectare and crop yield decreases due to the competition by the tree is 15% of sole crop yield. Calculate the yield of rice from 1.5 hectare of land of the system. এখানে এই এক্সাম্পলটা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল, একটা অ্যাজাম্পশন। সাপোজ একটা সিস্টেম যদি এমনটা হয়, ওখান থেকে ক্রপ ইল্ড মেজার করার একটা ওয়ে, আমরা ইকুয়েশনটাকে এক্সারসাইজ করার জন্য ডিরেক্টলি একটা প্রবলেম এখানে আপনাদের সামনে দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই প্রবলেমটা সলভ করা, টোটাল বিষয়টা সলভ করা আছে এখানে। দেখেন আপনি, আমরা এফটি আমাদের দরকার ছিল, ফর্মুলাতে জান আমরা ওখানে কি কি দরকার। এই যে এফটি, যার মানে রিলেটিভ ট্রি এরিয়া, Y0C এফটি তো আছে, কমন ছিল এফ এন্ড সিটিসি, একটা দুইটা তিনটা, এক দুই, এই তিনটা ফ্যাক্টর আমাদের দরকার, তাই না? তারপরে আমরা বাকি বিষয়গুলো জানা যাবে। তাহলে এখান থেকে আমরা দেখি এফটি সমান সমান দেওয়া ছিল 0.05 হেক্টর, দেন Y0C কম্পিটিশনের ফলে কতটুকু ইল্ড রিডিউস হবে, এই বিষয়টা না Y0C সরি, যদি ট্রি না থাকে তার সোল ক্রপ কতটুকু হবে বলা ছিল যে ইন দ্য অ্যাবসেন্স অফ সেপারেটলি যদি তাকে কাল্টিভেট করা হয় 3 টন পার হেক্টর রাইস হবে, তার মানে 3 টন ইকুয়াল টু 3000 কেজি পার হেক্টর। তাহলে এফ এর মানটা আমরা একটা বাইর করার একটা, না বেশি ইনফরমেশন, কিছু এডিটিভ ইনফরমেশন আছে, সবগুলো ইনফরমেশন আমাদের কাজের নাও লাগতে পারে এই পারপাসে। তাহলে এখন এফ এর মানটা বাইর করার জন্য বলা ছিল যে 10 টাকা পার 100 মিটার স্কয়ার সয়েল। তাহলে 10 টাকা পার 100 মিটার স্কয়ার যদি হয়, তাহলে এখন পার হেক্টরে কতটুকু হবে? 100 মিটার স্কয়ারে 10 টাকা, তাহলে 100 মিটার স্কয়ারের 100 গুণ হয়ে যায়, 10 টাকার 100 গুণ 1000 টাকা পার হেক্টরে হয়ে যাবে। তাহলে এখন আমরা যে ফার্স্টের দিকে ইন্টারঅ্যাকশন ইফেক্ট বিচার করলাম, ওখানে আমরা বিষয়টা যদি বিভিন্ন ইউনিট গুলো যদি ডিফারেন্ট থাকে, সাপোজ এখানে কেজি পার হেক্টর আছে, ওদিকেও আমরা কেজি পার হেক্টরে, কম্পিটিশন একটা কেজি পার হেক্টরে দেয়া আছে, এখানে বাইর করার একটা উপায় থাকবে। তাহলে আমরা ওই ইকুয়েশনও ছিল কেজি পার হেক্টরে বাইর করা, তাহলে আমরা এখানে এটাকে কেজিতে কনভার্ট করে নিই। তাহলে সাপোজ এখানে বলা আছে 1 কেজি রাইসের দাম, যদি সাপোজ এটা আমরা সিম্পলিফাই করার জন্য বলা ছিল যে 10 টাকা যদি হয়, তাহলে 1000 টাকায় 100 কেজি কিনা যাবে। 100 কেজি এটার দাম আমরা আমাদের 20 টাকা 30 টাকা 40 টাকা ধরেও আমরা হিসাব করতে পারি। এটা 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 কোনো বাস্তবতার রিলেশন না, এটা জাস্ট হাইপোথেটিক্যালি এর পাইছিল এফ এর মান, তাহলে 100 কেজি পার হেক্টর। তাহলে কম্পিটিশনে কতটুকু কমে, এখানে বলা ছিল 15% অফ সোল ক্রপস। তাহলে সোল ক্রপ ছিল 3000 কেজি, 3000 কেজির 15% অফ বেসিস 450, 15% অফ 3000 কেজি, এটা 450 কেজি। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে যদি এই মানগুলো আমরা ইনপুট করি, ইনপুট করার পরে দেখা যায় যে এখানে মানটা আসতেছে যে এত কেজি পার হেক্টর রাইস ইল্ড। তার মানে এটা টনে কনভার্ট করে নিচ্ছি আমরা, 1000 কেজি ইকুয়াল টু 1 টন। তাহলে তার মানে 2.83 টন পার হেক্টর রাইস ইল্ড এই সিস্টেমের মধ্যে হবে। আর আমাদের ল্যান্ড এরিয়া ছিল 1.5 হেক্টর অফ ল্যান্ড। তাহলে 1.5 যদি এখানে ওইটারে 1.5 দ্বারা মাল্টিপ্লাই করা হয়, তাহলে হয়তো আমাদের 4.2 টন পার হেক্টর রাইস, পার হেক্টর না, 2 টন 4.25 টন ইল্ড হবে ফ্রম 1.5 হেক্টর অফ ল্যান্ড। তাহলে এই বিষয়ে এইভাবে আমরা ক্রপ ইল্ড মেজার করার একটা উপায় এখান থেকে দেখতেছি। তাহলে এই দুটো ইকুয়েশন কে আমরা জাস্ট ইকুয়েশন দুইটাও জানলাম, তারপরে এখান থেকে ইকুয়েশন দুটার এক্সারসাইজ একটা দেখলাম যে এগুলাকে ইউটিলাইজ করে এইভাবে আমরা এক্সারসাইজ করতে পারি। তাহলে আমাদের বিষয়টা ছিল যে মেজারমেন্ট অফ ইল্ড। তাহলে এখান থেকে আমরা টোটাল ইল্ড, কম্পোনেন্ট অফ দ্য ক্রপ ইল্ড এন্ড ইল্ড অফ ট্রি প্রোডাক্টস, এটা আমরা আজকে ক্লাসে দেখাবো।
তাহলে এখন কম্পোনেন্ট ইল্ডের মধ্যে ক্রপ ইল্ড আমরা অবজার্ভ করলাম, দেন ট্রি ইল্ড। তাহলে এগুলো আমরা জাস্ট আরেকটু আসতে যাই, যে টোটাল ইল্ডের ইকুয়েশনটা ছিল এমন যে ক্রপ ইল্ড, ট্রি ইল্ড, দেন ল্যান্ড কোয়ালিটি চেঞ্জ, তিনটার সামেশন ছিল টোটাল ইল্ড। প্রত্যেকটা ফ্যাক্টরের মান এখানে ছিল। ই মানে ইকোনমিক রিটার্ন পার কেজি প্রোডাক্টের দাম, পার কেজি প্রোডাক্টের দাম, এটা ট্রি, এটা ক্রপ। পার কেজি পার ইউনিট ল্যান্ড এরিয়া চেঞ্জ বিষয়টা যেটা ছিল, এটা ছিল নাম্বার অফ ইউনিট। এই ইউনিটটা কম বেশি হতে পারে, আপনি যেটুকু দেওয়া থাকবে, এটা যদি 10 মিটার স্কোয়ার হয় নাম্বার অফ ইউনিট বেড়ে যাবে, এটা যদি 1000 মিটার স্কোয়ার হয় নাম্বার অফ ইউনিট কমে যাবে, এমনটাই। তাহলে আমরা এইভাবে এই পারপাসে এমন একটা এক্সাম্পল দেয়া ছিল, এই এক্সাম্পলটা থেকে আমরা টোটাল ইল্ড মেজার করলাম এইভাবে। তারপরে আরেকটা বিষয় ছিল এখানে, যে ক্রপ ইল্ড মেজার করার জন্য একটা ইকুয়েশন ছিল। এই ইকুয়েশনের বিভিন্ন ফ্যাক্টর গুলো রিলেটিভ ট্রি এরিয়া, যে ক্রপ ইল্ড ইন দ্য অ্যাবসেন্স অফ সোল ক্রপ ইল্ড, এন্ড দেন পজিটিভ ইফেক্ট অফ ট্রিজ, এন্ড দেন দিস ইজ দ্য কম্পিটিশনের ফলে কতটুকু ডিক্রিজ হয়, এই বিষয়টা এখানে এভাবে দেওয়া ছিল। তারপরে একটা এক্সারসাইজ আমরা করলাম, এই বিষয়গুলো ছিল। তারপরে এখন আমরা ট্রি প্রোডাক্ট মেজার করার জন্য আরেকটা ইকুয়েশন নিয়ে আসতেছি। For measuring the yield of tree products, the equation is YT equal to 343 জন আছি আমরা, হ্যাঁ, FC রিলেটিভ ক্রপ এরিয়া, তারপরে একটা বিরাট ফ্যাক্টর, ওটাকে মাল্টিপ্লাই করতে, ফ্যাক্টরের মধ্যে আবার সাব ফ্যাক্টর আছে দেখা যাচ্ছে, Y0T মানে ট্রি ইল্ড ইন দ্য অ্যাবসেন্স অফ ক্রপ। দেন কম্পিটিশন, ক্রপের সাথে কম্পিটিশন করে ক্রপ ইল্ড কতটুকু কমে বা বাড়ে, এমন একটা বিষয়। না ডিক্রিজ বলা আছে, অনেক সময় বাড়তেও পারে কমতেও পারে, এমন একটা বিষয়। ডিক্রিজ বলা আছে, বেশিরভাগ ক্ষেত্রে কমার একটা সুযোগও থাকে। তাহলে ডিক্রিজ ইন দ্য ইল্ড অফ ট্রি প্রোডাক্টস ডিউ টু কম্পিটিশন বাই দ্য ক্রপস। তো এই ইকুয়েশন গুলা কিন্তু আমার তৈরি না, ইকুয়েশন গুলা যে নরউইক অথবা আদার অ্যাগ্রো ফরেস্টার তাদের দ্বারা ডেভেলপ করা। তো এই ইকুয়েশনের মধ্যে কতগুলো ফ্যাক্টর, একটা, দুইটা, তিনটা, চারটা, এটা ছিল যে লেফট সাইড ফ্যাক্টর যেটা আমরা মেজার করব, যে ট্রি প্রোডাক্টস, দেন রিলেটিভ ক্রপ এরিয়া, yield of tree products in the absence of মানে tree soil products, and then competition with crops। এই বিষয়গুলো ইউটিলাইজ করে আমরা আরেকটা এখানে প্রবলেম দেখতে পারি। এখানে একটা এক্সারসাইজ দেয়া ছিল এখানে, যে একটা এগ্রি সিলভিকালচারাল সিস্টেম, যেখানে হুইট আর মিনজিরি বলা আছে, ডিক্রিজেস দ্য yield ডিউ টু কম্পিটিশন অফ, এটা ছিল হুইটের 20% and sole crop of wheat is 20% of sole minjiri, and the relative crop area is 9.90 hectare and two components are grown separately। তাহলে এখানে বলা আছে হুইটের ইল্ড মিনজিরির সাথে ওই সোল ক্রপের তুলনায় 20% কমে যখন মিনজিরির সাথে কাল্টিভেট করা হয়। মিনজিরি ইল্ড হুইটের সাথে যখন বলা হয় হুইট, তখন এখানে কিছু নিউট্রিয়েন্ট অথবা আদার ফ্যাসিলিটিস গুলো ইউটিলাইজ করার ফলে মিনজিরি ইল্ড 20% লস হওয়ার একটা সুযোগ আছে বা এই সিস্টেমে এমনটা এক্সপ্লেন করা আছে। So when two components are grown separately as sole crops, তাদের প্রোডাক্টটা দেয়া আছে। Calculate the Minjiri fuel load from 1.75 hectare of land। তাহলে এই বিষয়টা আমরা একটু যদি এখানে সিম্পলি সলিউশনটা অবজার্ভ করি, তাহলে এফসি দেয়া আছে, ডিরেক্টলি মান দেয়া আছে, যে গাছের ইল্ড দেয়া ছিল 9 টন পার হেক্টর, 9000 কেজি পার হেক্টর, এন্ড কম্পিটিশন 20% রিডিউস হয়, দ্যাট মিন 20% অফ 9000 সমান সমান 1800 কেজি পার হেক্টর। এই মানগুলো ইকুয়েশনের মধ্যে বসালে দেখা যাচ্ছে যে 7.9 টন পার হেক্টর মিনজিরি ফুয়েল লোড হিসাবে মিনজিরির প্রোডাক্ট আসতেছে। তাইলে এখন 1.75 এ এটা 13.825 টন পার হেক্টর। তাহলে এখানে সিম্পল কতগুলো উদাহরণ তৈরি করা আছে, যে যাতে ইকুয়েশন গুলো এক্সারসাইজ করার একটা সুযোগ থাকে। তাহলে এখানে আমরা এইটুকু পর্যন্ত, আমরা একটু পিছনে যাব, যে এই মেজারমেন্ট অফ ইল্ডকে আমরা তিন ভাবে মেজার করার জন্য তিনটা ইকুয়েশন আমরা অবজার্ভ করলাম। একটা টোটাল ইল্ড মেজার করার একটা ইকুয়েশন, কম্পোনেন্ট ইল্ড পারপাসে ক্রপ ইল্ড মেজার করার ইকুয়েশন, এন্ড দেন ইল্ড অফ ট্রি প্রোডাক্টস, গাছের ইল্ড মেজার করার একটা ইকুয়েশন। তিনটা ইকুয়েশনকে
ইউটিলাইজ করে কিভাবে ইল মেজার করা যায় তার একটা এক্সারসাইজ করার জন্য, ওই বিষয়টাকে অবজার্ভ করার জন্য বা একটা উদাহরণ দেওয়া আছে একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের, ওইটাকে আমরা সলিউশনটা দেখাই, ইকুয়েশনটার অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখানো হলো। তাহলে এখান থেকে আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম থেকে কিভাবে, অ্যাগ্রোফরেস্ট্রি যেহেতু একটা কমপ্লেক্স সিস্টেম, কমপ্লেক্স অথবা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, ওই সিস্টেম থেকে ইল মেজার করার জন্য কতগুলো ইকুয়েশন সাম অ্যাগ্রোফরেস্টার ডেভেলপ করে রাখছে, যাতে আমরা ইজিলি এখান থেকে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম থেকে ইল মেজার করতে পারি, এমন একটা বিষয়। তাহলে এই পারপাসে আমরা যে আপনাদেরকে এই প্রবলেম, এই ইকুয়েশন গুলো দেখানোর পরে আমাদের অবজেক্টিভ থাকে যে টোটাল ইল মেজার করার ওয়েটা কি, অথবা কম্পোনেন্ট ইল মেজার করার ওয়েটা কি। এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা করি, যে সাপোজ একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, একটা এগ্রি সিলভিকালচারাল সিস্টেম, এখান থেকে টোটাল ইল কিভাবে আপনি মেজার করেন, মেজার করার ওয়েটা কি, দেন ইউ ক্যান ইউটিলাইজ এই ইকুয়েশনটা। আপনি বলতে পারেন যে আমরা টোটাল ইল মেজার করতে পারি এই ইকুয়েশনটা ইউটিলাইজ করে, ইকুয়েশনটার এক্সপ্লেনেশন হচ্ছে এটা। অথবা যদি বলা হয় যে কম্পোনেন্ট ইল আপনি কিভাবে মেজার করবেন, তখন আমরা হয়তো এই দুইটা ইকুয়েশন দিতে পারি, যে এটা একটা যে ক্রপ ইল্ডের জন্য এটা, আর ট্রি ইল্ডের জন্য এইটা, এই দুইটা ইকুয়েশন আমরা এক্সপ্লেন করে দিতে পারি। অথবা এমন যদি থাকে যে কখনো একটা প্রশ্ন এভাবে থাকে যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম থেকে ব্যান নরউইকে ডেভেলপ করা বিভিন্ন যে টোটাল ইল মেজার করার পারপাসে, হাউ ইউ ক্যান মেজার দ্য ইল্ড অফ অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, তখন আপনি হয়তো তিনটে ইকুয়েশনে বলতে পারেন যে ইকুয়েশন অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম থেকে আমরা ইল মেজার করতে পারি ব্যান নরউইকের বিভিন্ন ইকুয়েশন গুলো ইউটিলাইজ করে। ফর টোটাল ইল দ্য ইকুয়েশন ইজ লাইক দিস, এন্ড দেন সেপারেটলি ফর ক্রপ ইল এন্ড ট্রি ইল ইকুয়েশন গুলো আছে। এইভাবে এগুলো আমরা আপনাদের পারপাসে ইউটিলাইজ করতে পারি। অথবা আমরা এরকম প্রবলেম তৈরি করে আপনাদের সামনে দিয়ে দিতে পারি যে দিস ইজ এন প্রবলেম বা একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, এখান থেকে টোটাল ইল অথবা ক্রপ ইল অথবা ট্রি ইল মেজার করার জন্য আপনাদেরকে ইনিশিয়েটিভ থাকতে পারে, যে এইসব এগুলার অ্যাপ্লিকেশনটা হতে পারে। তো এখন দিস ইজ দ্য ইল মেজারমেন্ট ওয়ে অফ অ্যান অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। তাহলে তার আগে আমি আপনাদের কাছে যে গত ক্লাসে যে এই প্রবলেমটা দেওয়া ছিল, এই প্রবলেমটা কি কেউ সলভ করছেন? হ্যালো, জি স্যার করছি। স্যার আপনি কি ইমেল দিয়েছেন? আমি ওটা ইমেলটা দেখার সুযোগ হয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম, যাই হোক অসুবিধা নেই। আপনারা কোনো সমস্যা হয় না তো এটা করতে? সিম্পল ছিল বিষয়টা। স্যার এখানে অ্যালেলোপ্যাথি যে বলেছে যে স্যার রাইস প্রোডাকশনে ইল্ডে কোনো চেঞ্জ আনেনি, তাহলে স্যার এখানে অ্যালেলোপ্যাথিক ইফেক্ট কি প্লাস হবে না মাইনাস হবে? দেখেন তো আপনি এতে যে আইএলবি রিলিজ মানে এপিলিপিল লিবায়োমাস রিলিজ এ ফাইটোকেমিক্যাল ইনটু দ্য সয়েল হুইচ was not harmful for rice but suppressed the growth of your weeds. রেটটা দেয়া আছে স্যার এটা এই পারপাস, পজিটিভ হবে। তাহলে অবভিয়াসলি পজিটিভ, পজিটিভ হওয়ার কথা না? অবভিয়াসলি পজিটিভ হবে এখানে। পজিটিভই, তখন উইথকে সে ইয়ে করতে। হ্যাঁ। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, এই যে ল্যান্ড এরিয়া 5 হেক্টর বলা হয়েছে, আমাদের কি রেজাল্টের সাথে 5 হেক্টর বের করতে হবে? না, 5 হেক্টর দেয়া ছিল, 5 হেক্টরের উপরে এই বিষয়টা আপনি ইকুয়েশন থেকে আমরা যেভাবে ইফেক্টটা আসবে এটা পার হেক্টরে এসে যাবে। তাইলে এখন আমরা 5 হেক্টর বিষয়টা ছিল যে আপনার ওই সিস্টেমটা এক্সপ্লেন করার জন্য 5টা যে খুব কাজে লাগবে এমনটা না। 5 হেক্টর এখন যদি আপনি টোটাল ইল মেজার করতে চান বা এই জাতীয় কিছু আসে, তখন 5 হেক্টরটা কাজে লাগবে, তখন ওই সিস্টেমটা এক্সপ্লেন করার জন্য বলা ছিল। করে দিলেই তো হয় স্যার। হ্যাঁ স্যার আমরা তো মাল্টিপ্লাই করে দিলে হবে না স্যার? এক হেক্টরের জন্য করে পরে 5 হেক্টরে মাল্টিপ্লাই করে দিলে তা দিলেন, আমার তো করার দরকার নাই, কারণ ওর দরকার নাই। আমার এখন ইন্টারঅ্যাকশন ইফেক্ট মেজার করতে হবে। সাপোজ আপনার যদি মেজার করতে ইন্টারঅ্যাকশন ইফেক্ট, তাহলে ফার্স্ট যে গুণগুলো তো অঙ্ক ভুল হবে না স্যার? ইন্টারঅ্যাকশন আপনি ইফেক্ট মেজার করবেন যখন, তখন তো আপনার পার হেক্টরেই আসতে হবে। ইকুয়েশনে বলতেছি, ইকুয়েশনটা বলছিল পার হেক্টরে মেজার করেন। তারপরে যদি আপনি বলেন যে ইন্টারঅ্যাকশন ইফেক্টে আপনার 10 কেজি পার হেক্টর আসছে, তাহলে এই সিস্টেমে আপনি যদি সিস্টেমটাকে এক্সপ্লেন করে দেন, পরের দিকে একটা কমেন্ট দেন যে এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে টোটাল বেনিফিট 50 কেজি হতে পারে, কিন্তু ইন্টারঅ্যাকশন ইফেক্ট হবে এখানে 10 কেজি। সাপোজ যদি মানটা আসে 10 কেজি পার হেক্টর, তাহলে 10 কেজি হচ্ছে ইন্টারঅ্যাকশন ইফেক্ট পজিটিভ। পজিটিভের ইফেক্টটা কি, রেটটা কি, 10 কেজি পার হেক্টরে এখানে পজিটিভ চেঞ্জ। যদি -10 হয়
-10 হয় ওভারঅল ইন্টারাকশন ইফেক্ট নেগেটিভ। লস হবে স্যার, লস হবে। হ্যাঁ নেগেটিভ না, লসটা কিভাবে হবে? -10 কেজি পার হেক্টর, প্রতি কেজিতে 10 কেজি করে ইল্ড কমবে। আমি যদি 5 হেক্টর চাষ করি, 5 হেক্টরে আমার 50 কেজি কম হবে। ওই 5 হেক্টরের কমেন্টটা আপনি এমনটা, এই সিস্টেমটাকে আমি তো বলছি ইভালুয়েট দিস অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম বেসড অন দ্য ইন্টারাকশন ইফেক্ট, তখন আপনার এই 5 হেক্টর কাজে লাগবে। কারণ এই 5 হেক্টর জমির উপরে আপনার আপনি এটাকে ইভালুয়েট করবেন। সাপোজ আপনি পাইলেন যে 50 কেজি পার হেক্টর, 50 কেজি পার হেক্টর মাইনাস সাপোজ আসলো আপনার, তাইলে এখানে ওভারঅল ইন্টারাকশন ইফেক্ট মাইনাস নেগেটিভ। তাহলে এই ইন্টারাকশন এই সিস্টেমে যদি অ্যাগ্রোফরেস্ট্রিক্যাল বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে এই এই পদ্ধতিতে চাষ করা হয়, তাহলে ওখানে ওভারঅল বেনিফিট হবে নেগেটিভ। নেগেটিভ হওয়ার রেটটা কত নেগেটিভ হবে তখন বলতে মানে 5 হেক্টর জমিতে যদি হয়, যদি 50 আসে সাপোজ, তাহলে 5×5 250 কেজি 250 কেজি ইল লস হবে এই সিস্টেম থেকে। তখন এই সিস্টেমের ক্ষেত্রে তখন যে 5 হেক্টর কাজে লাগবে, আদারওয়াইজ আগে লাগবে না। ইন্টারাকশন ইফেক্টের ক্ষেত্রে কাজে লাগবে শুধু পার হেক্টরে। যখন সিস্টেমটাকে আপনি ইভালুয়েট করবেন, তাহলে এখন বলা আছে কি ইভালুয়েট দ্য সিস্টেম, তাহলে দিস ইজ অ্যান ইন্ডিকেটর বা দিস ইজ অ্যান ইন্ডেক্স টু ইভালুয়েট দ্য অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। আমরা ইন্টারাকশন ইফেক্ট মেজার করে, ইন্টারাকশন ইফেক্ট দেখলাম যে আমার হইতে পারে পজিটিভ ভ্যালু, হইতে পারে নেগেটিভ ভ্যালু, জিরো তো আসতে পারে না। জিরো যখন আসবে সিস্টেম বেনিফিট, এটা নিউট্রাল, ওভারঅল পজিটিভ নেগেটিভ হওয়ার সুযোগটা নিউট্রাল একটা অবস্থা আসতে পারে। আর নেগেটিভ আসলে নেগেটিভের মতো কথা বলবেন, পজিটিভ আসলে পজিটিভ। রেটটা বলা যাবে এখানে এই পরিমাণে, এটা কোয়ান্টিফাই করা যাবে, দিস ইজ দ্য অ্যামাউন্ট এটার বেনিফিট, দিস ইজ দ্য অ্যামাউন্ট নেগেটিভ ফ্রম দিস সিস্টেম। সিস্টেমটাকে ইভালুয়েট করার জন্য তখনই, এই জন্যই তো এখানে ইভালুয়েশনের কথাটা বলা ছিল, এই জন্য 5 হেক্টর বিষয়টা। কারণ এই প্রবলেমটা কিন্তু আগে ছিল না, আগের প্রবলেমটাও ছিল না, এগুলো কিন্তু ইনিশিয়ালি তৈরি করা আপনার জন্য, এটা কোনো বই থেকে নেওয়া না, আপনাকে জাজ করার জন্য। তো এখন এই জন্য আমি আপনাদেরকে এই যে গত ক্লাসে আপনারা কিন্তু খুব পাংচুয়াল, খুব সিনসিয়ার, যেমন আপনাদের যে ওভারঅল ইন্টারাকশন এর বিভিন্ন টাইপস গুলোকে অ্যাবাভ এন্ড বিলো গ্রাউন্ড ইন্টারাকশন গুলোকে এক্সপ্লেইন করে দুইজন ছাত্র আসছে, আশা করি হয়তো বা দুইজন আপনাদের সবার রিপ্রেজেন্টেশন দুইটা বিষয়ে সিনসিয়ারলি কাজ করার একটা কৌশল ছিল। এখন যে প্রবলেম সলভ করার চেয়ে প্রবলেম তৈরি করাটা কিন্তু আরো কঠিন কাজ। যে এরকম যে এগ্রোফরেস্ট্রি সিস্টেম সম্পর্কে যার ধারণা থাকবে, এগ্রোফরেস্ট্রি নলেজ সম্পর্কে আর এগ্রোফরেস্ট্রি রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, এগ্রোফরেস্ট্রি সিগনিফিকেন্স যে জানবে, তারপর এগ্রোফরেস্ট্রি বিভিন্ন সিস্টেম গুলো সম্পর্কে, প্র্যাকটিস গুলো সম্পর্কে যার ধারণা থাকবে, বিভিন্ন কম্পোনেন্টের ধারণা থাকবে, পজিটিভ নেগেটিভ বা টি ইন্টারাকশনের একটা কিছু ধারণা থাকবে, সে এই প্রবলেম গুলা ক্রিয়েট করতে পারবে। তাহলে এই সিস্টেমটা যে কথা বলতেছিলেন আপনারা যে কোনো একজনের পরিচয় দেন দেখি, ওর কথা বলতে সুবিধা হবে, পরিচয় দিলে যে সুবিধা অসুবিধা হয়ে যাবে এমনটা না। প্রবলেমটা সলভ করলেন কে যে বললেন স্যার? হ্যালো, জি স্যার, স্যার আমি নিলয়। আচ্ছা নিলয়, আপনি এই সিস্টেমটা কি সিস্টেম ছিল? এটা কি সাইমালটেনিয়াস না সিকোয়েন্সিয়াল? সিকোয়েন্সিয়াল স্যার, সিকোয়েন্সিয়াল। স্যার প্রথমে ইপিলিপিল গাছগুলো কাটা হয়েছে, তারপর স্যার লাগানো হয়েছে অন্য ক্রপ, এই জন্য এটা সিকোয়েন্সিয়াল। হ্যাঁ, তো সিকোয়েন্সিয়াল এর কোন অংশটা, কোন ইকুয়েশনটা আপনি ইউটিলাইজ করছেন? প্রথমটা স্যার, না স্যার, স্ল্যাশ এন্ড মালস। জি স্যার, স্ল্যাশ এন্ড মালস আপনি ইউটিলাইজ করছেন, তাই না? জি স্যার। তাহলে আর আর কি করছেন? সবাই কি স্ল্যাশ এন্ড মালস? তার মানে এই ইকুয়েশনটার মধ্যে শুধু সি ছিল না, আর সবগুলো ফ্যাক্টর ছিল, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন এস সেকশনের কেউ কি প্রবলেম সলভ করছেন? স্যার আমি তো সি সেকশন স্যার। আপনি এস সেকশন, নিলয় এস সেকশনের। আর বি সেকশনের কে সলভ করছেন? একজনের নাম বলেন। জি স্যার করেছি। কে আপনি? স্যার বিথি, শামসুন নাহার বিথি। বিথি, এটা আপনার কাছে ক্লিয়ার তাই না? জি স্যার। সি সেকশন তো বললেন না কেউ কথা মনে হয়, তাই না? সি জি সেকশন স্যার করেছি। হ্যাঁ, আর ডি সেকশন থেকে কে প্রবলেমটা সলভ করছেন? আমি স্যার আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। তো সিনসিয়ারলি আমার মনে হচ্ছে এই জাতীয় প্রবলেম গুলো দ্বারা যখন আপনাকে জাজ করা হবে, আমরা কিন্তু দেখেন যে আমাদের ইন্টারাকশন রিলেটেড বিভিন্ন সময় একটা দুইটা তিনটা প্রবলেম সলভ করার সুযোগ থাকে। আমরা আপাতত কিন্তু
দুইটা ডাইমেনশনে আপনাদেরকে কিন্তু প্রবলেম আমরা দেখাইছি। একটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ইফেক্ট মেজারমেন্ট, আর একটা হচ্ছে ইল্ড মেজারমেন্ট। আরো দুইটা ডাইমেনশন আসবে কালকের ক্লাসে, হয়তো আমি অন্য আরেকটা বিষয় ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও মেজারমেন্ট, এন্ড দেন তারপরের দিকে হচ্ছে যে লাইট রেডিয়েশন, ইন্টারসেপশন অফ লাইট কিভাবে মেজার করা যায়, ওখান থেকে আরেকটা ডাইমেনশন আসবে। চারটা ডাইমেনশনে বিভিন্ন রকম প্রবলেম। কোনো একটা সময় আমরা পাঁচটা ডাইমেনশন অঙ্ক আপনাদেরকে প্রবলেম করার একটা সুযোগ ছিল, এখন আমরা আরেকটু ওই অংশটা ছিল আরেকটু কমপ্লেক্স, এটা বাদ দিয়ে আমরা চারটা ডাইমেনশনে আপনাদেরকে এই প্রবলেম গুলা তৈরি করা অথবা সলভ করার একটা সুযোগ থাকে। অনেক সময় দুইটা তিনটা প্রবলেমও থাকে আর কি। তাহলে আপাতত যে ইন্টারঅ্যাকশন ইফেক্ট মেজারমেন্টের বিষয়টা আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার আমার মনে হচ্ছে। তাহলে আমি আমার একটা রিকোয়েস্ট থাকে যে আপনাদের সবার প্রতি আর কি, যে কালকের ক্লাসে দরকার নাই, তারপরের ক্লাসেও দরকার নাই, আমরা মনে হয় আগামী সপ্তাহের আর এই দিনে সোমবারের ক্লাসটাও আমি নিব। তারপরে মঙ্গলবার থেকে কে নিবে আমি জানি না, হয়তো আমিও থাকতে পারি, আমি জানি না। যদি আমাদের যদি বিষয়টা শেষ হয়ে যায় মঙ্গলবার থেকে, হয়তো আমি বাদ দিয়ে অন্য টিচার আসতে পারে, হয়তো মঙ্গলবারের ক্লাসটা আমিও নিতে পারি। তাহলে সোমবারের ক্লাসে আগে আপনারা এই সিকুয়েন্সিয়াল সিস্টেমের স্ল্যাশ এন্ড বার্ন পারপাসে ওই ইকুয়েশনটাকে ইউটিলাইজ করা যায় এমন একটা প্রবলেম তৈরি করে বাস্তবতার নিরিখে একটা প্রবলেম তৈরি করে প্রবলেমটা আমার কাছে সেন্ড করেন। আমি বলবো যে অন্তত 4 সেকশন থেকে 4টা প্রবলেম আসুক। যদি আপনাদের মধ্যে গ্রুপে ডিসকাশন করার সুযোগ থাকে, এরকম সিনসিয়ার কেউ থাকেন আপনারা যে গ্রুপে ডিসকাস করে প্রত্যেক সেকশন থেকে একটা প্রবলেম তৈরি করে আমাকে আলাদাভাবে দেন, ওটা একটা অ্যাসাইনমেন্ট থাকলো। তাহলে যদি এমনটা হয়ে যায়, না সমাধান না, শুধু প্রবলেমটা, জি স্যার, শুধু একটা প্রবলেম তৈরি করে দিবেন, এটা অ্যাসাইনমেন্টের সুবিধা আমি বলি এই যে ক্লাস টেস্ট পরীক্ষা তো আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের যে সুযোগ পাই, আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা নিবই কোনো না কোনো সময়ে, তাই না ইনশাল্লাহ? এমনটাই তো। তখন এই প্রবলেম থেকে যদি প্রবলেম গুলা যদি জেনুইন হয় অ্যাগ্রো ফরেস্ট্রি, আমি ওখান থেকে শুধু প্রবলেমটা জাজ করবো না, আপনি অ্যাগ্রো ফরেস্ট্রি কতটুকু রিয়েলাইজ করছেন ওইটাও বোঝা যাবে, অ্যাগ্রো ফরেস্ট্রি রিয়েলাইজেশন সম্পর্কে একটা ধারণা পাবো। এই জন্য 4 সেকশন থেকে 4টা যদি বিষয় আসে, তা আমার অন্তত আমার পোর্শনে আমি যেটুকু মার্কস আমার পোর্শনে অ্যালোকেট থাকবে, ওই অ্যালোকেট মার্কস থেকে কিছু মার্কস আমি বোনাস থাকবে আপনাদের জন্য, যদি প্রবলেম গুলো সুন্দরভাবে আসতে পারে আমার কাছে, অথবা অথবা বিভিন্ন ভাবে আপনাদেরকে জাজ করার ওখান থেকে কিছু রিটার্ন বোনাস মার্কস দেওয়ার একটা সুযোগ আমি তৈরি করব অন্তত, এমনটা আমি আপনাদের দিলাম। কিন্তু প্রবলেমটা যদি বাস্তবতার নিরিখে অ্যাগ্রো ফরেস্ট্রির আলোকে অ্যাগ্রো ফরেস্ট্রিকে রিলেট করে স্ল্যাশ এন্ড বার্ন সিস্টেমটাকে ইভালুয়েট আরে মেজার করার জন্য, ওখান থেকে ইন্টারঅ্যাকশন ইফেক্ট মেজার করার জন্য একটা প্রবলেম তৈরি করে দিতে পারেন, তাইলে সেটা থাকবে হাইলি অ্যাপ্রিসিয়েশন তো থাকবেই, তারপরে ওখানে কিছুটা বোনাস দেওয়ার একটা সুযোগ থাকবে ইন দ্য ক্লাস টেস্ট এজ ওয়েল এজ আদার ইভালুয়েশন প্রসেস, এমনটাই আর কি। তাহলে সো আমি ডিজায়ার করতেই পারি এই রিলেটেড একটা বিষয় পাবো। তারপরে এখন আমি আজকের কিছুক্ষণ পরে হয়তো আজকের এই মেটেরিয়ালস গুলাকে, বিশেষ করে ইল্ড মেজারমেন্ট মেটেরিয়ালস গুলাকে আমরা আপনাদের কাছে ওখানে আপলোড করে দিব, আপনারা হয়তো পেয়ে যাবেন। তখন ওই বিষয়গুলো একটু এক্সারসাইজ করবেন, যে ইল্ড মেজার করার বিষয়টা, তাহলে ইল্ড মেজার করার বিষয়টা যদি আপনারা এক্সারসাইজ করেন, তাহলে ওখান থেকে যদি কোনো আপনাদের গ্যাপ থাকে তো এই বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারেন, আমরা কালকের ক্লাসে ওইটা শেয়ার করবো। কালকের ক্লাসটা আমরা ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও মেজার করার আরেকটা ডাইমেনশনে, অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেমকে ইভ্যালুয়েট করার আরেকটা ইন্ডেক্স, আরেকটা ইন্ডিকেটর, যেমন ইন্টারঅ্যাকশন ইফেক্ট একটা ইন্ডেক্স, আরেকটা ইন্ডেক্স আমরা ওখানে ওইটাকে আলাপ করব। দুইটা ইন্ডেক্সকে ইউটিলাইজ করে আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেমকে ইভ্যালুয়েট করতে পারি। আরো থাকতে পারে আরো বিভিন্ন রকম সিস্টেম, আপাতত আমরা খুব ইজিলি ইউটিলাইজ করা যায় দুইটা ইন্ডেক্স, একটা হচ্ছে যে ইন্টারঅ্যাকশন ইফেক্ট মেজারমেন্ট, আর একটা হচ্ছে ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও মেজারমেন্ট। তাহলে কালকের ক্লাসে আমরা আগে ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও মেজারমেন্ট এই বিষয়টা অবজার্ভ করে দেন ওইটার কিছু এক্সারসাইজ আর ওভারঅল প্রবলেম সম্পর্কে একটা ক্লাস হবে কালকের ক্লাসটা। তারপরের ক্লাসে আমরা যে লাইট রিলেটেড, রেডিয়েশন রিলেটেড অথবা রিসোর্স শেয়ারিং যে বিষয়টা ছিল আমাদের, যে আমরা লেকচার শিডিউল যখন দিলাম না তখন, তো ওই বিষয়গুলো পরের 2টা ক্লাসে আমরা আলোচনা করবো আর কি ওখান থেকে, এমনটাই। তাহলে আজকে যেহেতু এটা লাস্ট ক্লাস, তাহলে আপনাদের যেহেতু কোনো একটা ক্লাসে আমি একটু সময় বেশি নিয়েছিলাম, আজকে আমি একটু সময় আপনাদের সেভ করে দিতে পারি, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। প্রবলেমটা কবে সাবমিট করতে হবে?
ওটা আপনি এই যে আজকে তো এই সপ্তাহের উইকেন্ডে দেন, বৃহস্পতিবারে দেন, শুক্রবারে দেন, আমি রবিবারে দেন, শনিবারে দেন, যেদিনে দেন এটা নিয়ে হয়তো আমি আপনাদের সাথে সোমবারের ক্লাসে 1-2 মিনিট তখন শেয়ার করবো আর কি, আমার ফিলিংস শেয়ার করবো আপনাদের বিষয়গুলো নিয়ে। সময় থাকলো আজকে থেকে শুরু করে একেবারে রবিবার পর্যন্ত। আগামী ক্লাসটা, আগামী সোমবারের ক্লাসটা আগামী এই দিনের ক্লাসের আগে আগে দেন। স্যার এটা কি প্রত্যেক সেকশন থেকে একটা করে কোশ্চেন দেওয়া হবে, সেকশনে সবাই মিলে একটা কোশ্চেন করব? আমার মনে হয় এমনটা যদি থাকে, আপনাদের যদি গ্রুপে ডিসকাস করার সুযোগ থাকে, আর আমি তো জানি এখানে এই প্রবলেমটা আমি দিচ্ছি, তো এই প্রবলেম তৈরি করার ইন্টেনশন কয় পার্সেন্ট স্টুডেন্টের থাকবে এটা আমার জানা আছে। যারা যারা তৈরি করেন হয়তো আপনাদের যদি গ্রুপে একটু আলাপ করার সুযোগ থাকে, তাহলে আপনারা একটু এনরিচ করে সবাই মিলে একটা দিলেই ভালো। ওটা ইমেইলে দিয়ে দেন আমাকে। ওকে, সময় আছে তো আপনাদের, তো আমি তো দিলাম যে আজকে সোমবার, আগামী সোমবারের ক্লাসের আগে, দ্যাট মিনস আপনি রবিবার পর্যন্ত নেন, কারণ সোমবারে তো আমি কোন ক্লাসে ওটা আমরা এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। যদি সুপার একটা প্রবলেম, লজিক্যাল একটা প্রবলেম আসা যায়, ওটা সলভ করে ওই রিলেটেড একটু আমরা নিয়ে আসলাম এমন বিষয়গুলা। ঠিক আছে স্যার? স্যার সয়েল প্রপার্টির যে স্যার মানে ওই যে টাকা থেকে যে স্যার কেজিতে কনভার্সনটা, ওটা কি স্যার মানে প্রাইসটা কি স্যার ইচ্ছা মতো ধরা যাবে? মানে 15-20 টাকা ধরলে কি স্যার কোনো প্রবলেম আছে? কোনটার প্রাইসটা আপনি বলেন, স্পেসিফিক কোন মানে স্যার প্রবলেমের প্রাইস? ওই যে ফার্টিলিটি মানে সয়েল প্রপার্টিজ যে চেঞ্জ, যেটা স্যার না, টাকাতে ওইটা ক্রপের সাথে সাপোজ কোন ক্রপটা আছে এখানে, যেমন রাইস, হুইট, রাইসের ইল্ডের সাথে রিলেট করে ধরলেই ভালো। 1 কেজি রাইসের দাম কত হইতে পারে তার সাথে রিলেট করে কাছাকাছি দাম হইলে হয়। যেমন সাপোজ 1 কেজি রাইসের বাজার মূল্য আপনি দেখতেছেন যে 40 টাকা আছে, আপনি 30 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা টাকা ধরেন, কোথাও 2000 টাকা আছে কি? নাই তো, তাহলে রিলেট করে যাতে অন্তত কিছুটা লজিক থাকে আর কি। 1 কেজি রাইস আমরা 1 টাকা দিয়ে 1 কেজি রাইস দিবে না স্যার? জি স্যার, তাইলে মানে কিছুটা যাতে অন্তত রেশনাল হয় আর কি। তারপরে যদি আপনি যদি এমন না করে যদি মানে একটা যে কোনো মান ধরেন, তাও কিন্তু আপনার হিসাব ভুল হবে না, কিন্তু আপনার এগ্রো ফরেস্ট্রি রিলেটেড নলেজ নিয়ে প্রশ্ন হবে, অথবা এগ্রিকালচারাল রিলেটেড নলেজ নিয়ে প্রশ্ন হবে তখন। ব্যাপারে একজন এগ্রিকালচারিস্ট কিভাবে রাইসের দাম 1 লাখ টাকা বলে, রাইসের 1 কেজির দাম, তাই না? তো এই জন্য ওভাবে ধরবেন আর কি, ওইভাবে রিলেট করে ধরবেন। এখানে হয়তোবা রাইসের দাম আপনি 50 টাকা ধরলেন, 30 টাকা ধরলেন, 70 টাকা ধরলেন, তাতে সমস্যা না। এখন যদি ধরে পেলেন যে 1 পয়সা, ধরে পেলেন 2 লাখ টাকা, তাহলে এগুলো তো হয়ে যাবে মানে অবাস্তব না, ওইটাই আর কি। স্যার জি স্যার। ইন্টারেকশন ইকুয়েশনের ক্ষেত্রে তো স্যার আমরা দেখলাম যে ল্যান্ড কনজারভেশনের ক্ষেত্রে অ্যালিলোপ্যাথি বা পেস্ট ইনফেস্টেশনের মতো প্লাস মাইনাসের অপশনটা নেই। তো যদি কখনো স্যার এরকম হয় যে অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেমে কখনো এমন হলো যে ইরোশন ইনক্রিজ হচ্ছে বা কোনো লিচিং লস বা রান অফ এরকম দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে স্যার আমরা ওটা কিভাবে মেজার করতে পারি? ওই ইকুয়েশন গুলা যারা ডেভেলপ করছে না, ওই ইকুয়েশন গুলা কিন্তু রিজিড ইকুয়েশন না যে এই ইকুয়েশন গুলো আজীবন চলতে থাকবে একেবারে নিউট্রন। এখন যে সাপোজ নিউট্রনের যে সব ল গুলো আছে, এগুলো তো চেঞ্জ হওয়ার সুযোগ রয়ে গেছে না। যদি এখন তাকে যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, এটা চেঞ্জ হতে পারে, সায়েন্স তাই বলে। এখন যদি মনে করেন যে আমরা ওই পারপাসে ইকুয়েশন, ওইটা যে প্লাস আছে এটা তো মাইনাস হওয়ার সুযোগ আছে, তখন প্লাস মাইনাস করে নিব আমরা। মানে স্যার যদি এরকম আমরা রিয়েলিস্টিক প্রবলেম পাই, তো সেই ক্ষেত্রে আমরা মাইনাস করতে পারি, মাইনাস করে পাশে লজিক থাকবে, যেহেতু এই বিষয়টা এইভাবে খোঁজের কারণ ছিল, এটাকে প্লাস না হয় এটা মাইনাস হিসেবে একটা লজিক দিয়ে দিলে তো হবে, অসুবিধা কি? হইতেই পারে। ওকে স্যার। কে বললেন আপনি? ফারজানা? না স্যার, সুমাইয়া শাহরিন বলতেছিলেন। সুমাইয়া শাহরিন, হ্যাঁ। তাইলে আমরা আজকে কতজন ছিলাম? এখন আছি তো কম, অনেকে চলে গেছে। ওই যে আমি যখন অপশন দিলাম তখন এখন 314 জন আছেন, কমতেছে বা এই অবস্থা। তাহলে এর আগের ক্লাসটা কি রহিম স্যার নিছে? জি স্যার। তাহলে ইনশাল্লাহ স্যার, তাহলে পরের ক্লাসে আমাদের দেখা হবে, কালকের ক্লাসে 10টায়। নাকি আর কিছু কারো কথা থাকলে বলতে পারেন? না স্যার, নাই। তাহলে ওকে, থ্যাংক ইউ স্যার।